আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বিএনপি জামায়াত বিরোধ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে বিএনপি জামায়াত বিরোধ। এর পাশাপাশি আসলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে বেশ প্রস্তুতি এগিয়ে চলছে। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গতকালও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। মনিয়াপাকে দিয়ে আমি শুরু করতে চাই। বিরোধের আগে আসলে নির্বাচনী অবস্থা সম্পর্কে বা আপনার এলাকার কি অবস্থা, বা বিএনপিতে আমরা জানি যে বিভিন্ন জায়গায় একাধিক প্রার্থী আছে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। সেক্ষেত্রে আসলে কি বিএনপির জন্য এটি কি একটি সমস্যা বা সংকট হিসেবে দেখা দিতে পারে নির্বাচনের সময়? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি একটা বড় দল, অনেক দিন নির্বাচন হয় নাই বললেই চলে। বিএনপি এর মধ্যে 2বার অ্যাটেন্ডই করে নাই, তো সেই জায়গায় অনেকটা একটা জ্যাম হয়ে আছে। এটাই স্বাভাবিক। এত অত্যাচার টর্চার বিএনপির উপর দিয়ে গিয়েছে, গুম খুন এইসব অনেকেই সহ্য করেছে। সেখানে এত কিছু সহ্য করে যারা কাজ করেছে তাদের মধ্যে ধরেন সিনিয়ররা যেমন আছেন, আপনার কি বলে এমপি ক্যান্ডিডেট, ঠিক তেমনই আবার অনেকেই বয়স তো বাড়ছে, কমছে না, কারো দিন যাচ্ছে। এই যে 18 বছর 19 বছরের আন্দোলনে এই জ্যামটায় অনেকেই এখানে দাঁড়িয়ে গেছে। এর মধ্যে যদি নির্বাচন হতো, যারা এমপি হতো, হয়তো অন্যরা হয়তো ছেড়ে দিতে আসতো না, অথবা অন্যরা আসতো যারা সিনিয়র হয়েছে, একবার পেয়েছে 2বার পেয়েছে, তারা হয়তো স্যাক্রিফাইস করতো। সেটার এখন সবগুলো মিলে একটা লম্বা একটা কিউ হয়ে গেছে। সেই জায়গায় একটু মানে গণতন্ত্রের কথা যদি বলি তাহলে খুব একটা সমস্যা হবে বলে মনে করি না। কারণ প্রত্যেককেই বুঝতে হবে যে একজনই পাবে মনোনয়ন, আর বাকিদের অন্য অন্য কিছু পেতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই যে রাজনীতি করলে স্যাক্রিফাইসটা একটা প্রথম শর্ত থাকে। তো সেইখানে বড় দলে একটা প্রতিযোগিতার জায়গায় অনেকটা লম্বা হবে এবং কিছু মনোমালিন্য থাকবে। সব কিছু নিয়েই তো একটা সংসার, একটা জীবন, একটা সংগ্রাম। তো সেটা আমরা মনে করি যে আমরা আল্লাহর রহমতে কাটিয়ে উঠতে পারবো এবং অনেকটা আগের চেয়ে সহজতর হয়েছে। গতকালকে আমরা বসেছিলাম, আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা গিয়েছিলাম। সেখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে বক্তব্য রেখেছেন, অনেকটা সতর্ক করেছেন ভেতরের অবস্থা, দেশের অবস্থা সব কিছু মিলে উনি যে বক্তব্যটা রেখেছেন সময় উপযোগী, যুগোপযোগী এবং অত্যন্ত টাচি। আমার মনে হয় যারা দলকে যারা ভালোবাসে, এতদিন স্যাক্রিফাইস করেছে অনেকভাবে, তারা এই টাচি বক্তব্যে আমার মনে হয় সবশেষে তারা সর্বোচ্চ ছাড় দিবে এবং বিএনপির সাথেই তারা থাকবে সব সময়ের জন্যই। জি মনিয়াপা, আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি আতিকুর রহমানের কাছে আসতে চাই। বিএনপি জামাতের বিরোধ নিয়ে আমরা দেখছি এক সময় বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে। আসলে এই বিরোধের জায়গাটা আসলে কোন জায়গায়? নির্বাচন নিয়ে কি আসলে বিরোধ, নাকি আসলে এর বাইরে অন্য কোনো বিষয় আছে? আমরা দেখতে পাচ্ছি যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে একটি অবস্থান আমরা দেখছি, দুই দলের মধ্যে পরস্পর বিরোধী অবস্থান। আপনার কাছে কি মনে হয় আসলে বিরোধটা কেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে। বিষয়টাকে আমি বিরোধ বলতে চাচ্ছি না, শত্রুতা মনে তাহলে তো ভালো, বিরোধ না হলে তো। আমরা মনে করি রাজনীতিতে প্রত্যেক ভিন্ন মত থাকবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের মত উপস্থাপন করব, অন্যরাও সেটাই করবেন এবং দিন শেষে জনগণ যাদের মতটাকে গ্রহণ করবে সেই মতটাকে তো গ্রহণযোগ্য হবে। আমরা মনে করি বিএনপি এবং জামাত বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা সবাই কিন্তু সাফার করেছি। জুলুম নিপীড়ন কারো প্রতি কিন্তু কম আসেনি। দলগতভাবে জামাতও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি 98 সাল থেকে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম আমি আছি। 100তে আমরা আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বড় সময় জুড়ে একসাথে আমরা করেছি।
এখন যেহেতু 5ই আগস্টের পরবর্তী সময় একটা পরিবর্তন দেশে এসেছে, স্বাভাবিকভাবে সব দল তার কর্মকৌশলে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের মানুষের এখন একটা বড় যে প্রত্যাশার জায়গাটা হচ্ছে রাষ্ট্র সংস্কার করার জন্য। এবং আমাদের যে মতের ভিন্নতা এবং দুই দল তার জায়গা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, জামাত ইসলামী মনে করেছে রাষ্ট্র সংস্কারের যে দিকগুলো সামনে এসেছে, যদি আগামী রাজনীতিকে আমরা সুন্দর করতে চাই, আমাদের স্বাধীনতা উত্তর 54 বছরে আমরা কোনো নির্বাচন কিন্তু ভালো করতে পারিনি। কিছু না কিছু কোশ্চেন সব নির্বাচনই এসেছে। বিগত 3টা নির্বাচন তো সেটা তো বলার কিছু নাই, সেখানে সেটা তো একতরফা সেখানে হয়েছে। আমরা মনে করি আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে বিরাজমান থাকে এবং যেই দিকগুলোতে আমাদের সমস্যা হতে পারে জামাত সেই দিকগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি। দেখুন, গণভোট নিয়ে জামাত ইসলামী শুরু থেকে আমরা বলেছি যে আপনি যে জুলাই একটা সনদ হবে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু নানাবিধ মত সেখানে ভিন্নতা ছিল। সরকার কোনো এক কারণে তারা জুলাই ঘোষণাপত্র করেছেন, যাক সেটা সেখানে চলে গেল। যাতে জুলাই সনদটা আগামীর বাংলাদেশকে পরিচালনা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে, যাতে করে মানুষের একটা এখানে যে চাওয়া পাওয়া সেই জায়গাটা পূরণ করা যায়, তার জন্য আমরা গণভোট চেয়েছি। শুরুতেই বিএনপি গণভোটে তারা পক্ষে ছিলেন না। জামাত ইসলামী সহ ইসলামী দল, সমমনা দলগুলো তারা রাজপথে কর্মসূচি পালন করেছে, জনগণকে আমরা সেখানে সম্পৃক্ত করেছি। এরপরে তারা এসে একটা পর্যায়ে তারা গণভোটকে মেনে নিয়েছেন। এখন যেটি হয়েছে, এখন যেটা মতের ভিন্নতা যে গণভোটটি সেটি কখন হবে, নভেম্বরে নাকি নির্বাচনের দিন। এই ক্ষেত্রে জামাত ইসলামী তার মতামতটা দিয়েছে যে নির্বাচনের দিনে গণভোট হলে কি হতে পারে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার নিয়ে মানুষের যে আগ্রহটা, এই সরকার যখন তারা ক্ষমতা নিয়েছেন তারা বলেছেন আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, কিন্তু কেন যেন আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন সেখান থেকে সরে এসেছেন। তারা কোনো না কোনোভাবে নির্বাচনী বৈতরীর পার হয়ে তারা নিজেরা চলে যাওয়ার চেষ্টা করছেন। নভেম্বরে যদি গণভোট না হয় সেক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে? দেখুন, আমরা এখনো মনে করি না আমার গণভোট হবে। আমরা এখন সেটি আপনারা মনে করছেন, কিন্তু আজকে নির্বাচন কমিশনের যে আজকে সর্বশেষ খবর, সেখানে নির্বাচন কমিশন সচিব বলছেন যে গণভোটের ব্যাপারে এখনো তাদের কাছে কোনো সিদ্ধান্ত বা তারা এখনো কিছু জানেন না। যেহেতু বিষয়টা এখনো সমাধান হয়নি, 31 তারিখ পর্যন্ত সময় আছে আমাদের ঐক্যমত্য কমিশন, তার মধ্যে আমাদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা হয়, তারপরে বলবেন। যদি চূড়ান্ত হয়ে যায় যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা, হয়তো তখন তাদেরকে বলা হবে। যদি জিনিসটা এখনও তো ঝুলন্ত অবস্থানে আছে, এই ঝুলন্ত অবস্থান কথা সরকারকে বলছেন না। কিন্তু আমরা মনে করি যদি একই দিনে গণভোট হয়, বাংলাদেশের এবারে মানুষের ভোটের সংখ্যা বাড়বে, মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং আমাদের যে মৌলিক আকাঙ্ক্ষাটা রাষ্ট্র সংস্কার নিয়ে, গণভোটের আসলে গুরুত্বটা কমে যাবে এবং শেষ পর্যন্ত হবে হয়তো ভোট হয়ে যাবে আমাদের, কিন্তু গণভোটের যে আমরা চাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সমস্যাটা আমরা পাবো না। দ্বিতীয় হচ্ছে, আজকে আপনি দেখেছেন পত্রিকাতে যে আফার হাউসে ঐক্যমত্য কমিশন একমত, তারা সেখানে পিয়ার দেবেন। যদি সেটি হয়ে যায়, যদি একই দিনে আপনি গণভোট হয়, তাহলে আফার হাউসের পিয়ারের অবস্থা কী হবে? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষের যে চিন্তা, গণভোটটা আগে হবে, গণভোটের ভিত্তিতে আমাদের নির্বাচনের দিকগুলো সেখানে ঠিক হলেই বলা যায় কিছুটা আমরা আগামী রাজনীতিকে সঠিক জায়গায় নেওয়ার সুযোগ আমরা পাবো। জি, আতিকুর রহমান, আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে মনিয়াপার কাছে আসতে চাই। মনিয়াপা, আপনার কাছে যাওয়ার আগে আমি একটু একটা বক্তব্য উল্লেখ করতে চাই। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, গত 23 অক্টোবর দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন কমিশনের প্রতি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার যে আহ্বান জানিয়েছেন, তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি এ দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন। দেখেন, এটা আমার যদি কাউকে সন্দেহ হয় আমি এটা বলতেই পারি। আপনি দেখেন, ইসলামিক ব্যাংক কিছুদিন আগে কয় হাজার আপনার কর্মচারীদের চাকরি ছাঁটাই করলো। কেন করলো? তার মনে হয়েছে এরা তাদের না, একদম অ্যাবসোলুটলি নিজেদের লোক রাখার জন্য। তারা এর কোনো আর বিকল্প থাকতে পারে না। তারা এই জায়গাগুলো, যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তি মালিকানার, সে প্রতিষ্ঠান থেকে কেন নির্বাচনের কাজের জন্য নেওয়া হবে?
গেল। তারা কি নির্বাচন কি আসলে কোনো ম্যানিপুলেট করতে পারে? এই জন্য অবশ্যই নির্বাচন এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা কেন্দ্রে একটা প্রিজাইডিং অফিসার, একটা পুলিং অফিসার কত পরিমাণ ম্যানিপুলেট করতে পারে যদি সে চায়। সে অনেক কিছু করতে পারে, যেটা কোনোটা আপনার কোনোটা দৃষ্টির মধ্যে থাকে, কোনোটা দৃষ্টির বাইরে থাকে। আমরা এর মধ্যে ইতিমধ্যে কিছু নির্বাচন দেখলাম, যেটা আমরা অনেক কিছুই এখন বলা ঠিক না, বলতে চাইও না। আমরা শুধু এটা বলতে চাই যে আমাদের যেখানে সন্দেহ সেইখানে অবশ্যই আমরা অবজেকশন করব, এবং অবজেকশন তাদেরও যদি সন্দেহ থাকে তারাও অবজেকশন করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। আপনাদের অবজেকশনগুলোকে বলছে যে অযৌক্তিক, এটা তারা বলতেই পারে, কারণ তারা এত বেশি আত্মকেন্দ্রিক কোনো দল, তাদের দলটা এরকম। আপনার মনে পড়ে যে জামাতের যে প্রধান, উনি বলেছিলেন কিছুদিন আগে যে আর সেনা প্রধানকে মানে আঙ্গুলি তুলে যে আপনাদের সাথে আমাদের মিল আছে রাজনৈতিকভাবে। তো সেনা প্রধানদের চাকরির সিস্টেমটা কি? নির্দেশিত হওয়া, তাদেরও একই নির্দেশিত হওয়া। তো তারা যারা নির্দেশিত হওয়া আত্মকেন্দ্রিক একটা দল, এখানে হুকুমের বাইরে কোনো কিছু করার কোনো ওয়ে নাই, এখানে একদমই গণতন্ত্র নাই। তো যেখানে গণতন্ত্র অবর্তমান, সেইখানে আপনার এই ধরনের কথা, এই ধরনের মানে কাছ থেকে আমরা তো বলতেই পারি। তো আমরা বলতে পারি, ওনারা অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। ওনারা ওনাদের প্রয়োজনে যখন যেটা দরকার তখন সেটাই করেছেন। আপনি দেখেন ওনারা পর্দার জন্য অনেক কথা বলেন, এটা স্বাভাবিক। ইসলাম একটা ধর্মীয় যে রাজনৈতিক দল, তারা ধর্মীয়কে মানে উল্টা পথে বা তাদের যেটা মনে হয়েছে চুলচেরা বিশ্লেষণ করে, কোনো জাস্টিফাই না করে, ধর্ম কিন্তু উদার, ইসলাম বিশেষ করে উদার, সেটাকে তারা সংকীর্ণতার মধ্যে দিয়ে নিয়ে অনেক রকম কথা বলেছেন। কিন্তু আপনি দেখেন এই যে কিছুদিন আগে যে ইলেকশন হলো, ডাকসু ইলেকশনে যে মনোনয়ন দিলেন, আপনার যে নারীদেরকে মনোনয়ন দিলেন, তাদের সাথে তাদের গতানুগতিক নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য, বাহ্যিক, আমি আভ্যন্তরীণ বলতে চাই না, সরি, তো বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য কি যায় তাদের ওই জায়গাটায়, তারা ওইখানে চেঞ্জ করে ফেলেছে। ইসলাম ধর্মিক যদি রাজনীতি হয়, সেখানে কি আপনার হিন্দু কমিটি যায়? রংপুরের যেটা আমরা দেখলাম যে তারা অমুসলিম কমিটি করেছে তো হিন্দুদের। তো এই যে এইখানে তারা কিন্তু তাদের গঠনতন্ত্রের বাইরে চলে আসছে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র যা ইচ্ছা তাই ভাবে রাষ্ট্রটাকে দেখার জন্য, যে রাষ্ট্রকে তারা কোনোদিন ধারণই করে নাই, লালনই করে নাই, অথচ সেই রাষ্ট্রের তারা সবটুকু খাওয়ার জন্য চেষ্টা করে, সবটুকু, কোনো কাউকে দেওয়া যাবে না, কোনো কিছুর জন্য কোনো শেয়ার করা যাবে না। তো এই জায়গাটায় আমি বলতে চাই যে তারা যদি গণতান্ত্রিক দল হয়, যদি নিজেকে মনে করে, তাহলে গণতন্ত্র সবার জন্য, গণতন্ত্রের বিউটি সবার জন্য। সেইখানে যদি ইসলামিক ব্যাংক বলেন, ইবনে সিনা বলেন বা এই টাইপের, এটার যদি অবজেকশন থাকে সেটাকে তারা সুন্দরভাবে মেনে নেবেন, এটাই স্বাভাবিক। এবং এই যে যাদের চাকরিগুলো ছাড়ালেন, তাদের পরিবারগুলোর দিকে, এরা তো এই দেশেরই নাগরিক, এরা তো এমন কিছু করে নাই যে ওই ব্যাংকে গিয়ে জ্বালাও পোড়াও করেছে, ওই ব্যাংকে গিয়ে মানুষকে মারধর করেছে। তারা চাকরি করেছে, চাকরি নিয়োগদাতা কাকে নিয়োগ দিয়েছে এটা হলো বড় কথা, তার দোষ কতটুক। ব্যাংকের মালিকানা দখল হয়ে গিয়েছিল, এটাও আমরা স্বীকার করি। দখল হওয়ার পরে নিয়োগ তো আর বন্ধ থাকে না। এখন ওদের কি দোষ আছে? ওদেরকে কিছু শর্তের মধ্যে রেখে তো চাকরিটা ওরা করতে পারত, কিন্তু সেটার কিন্তু কোনো ব্যবস্থা করা হয় নাই। হাজার হাজার মানুষের চাকরি চলে গেল, প্রায় 5,500-এর মতো। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে তারা কতটুকু সহানুভূতিশীল। এই যে বিএনপির সাথে 17টা বছর যুগপৎ আন্দোলন করলো, এই বিএনপিকে দেশে বিদেশে অনেকেই বলেছিল আপনি জামাতকে ছেড়ে আসেন, আপনার জন্য এটা আছে, এটা আছে, এটা আছে। বিএনপি কিন্তু কোনোভাবেই, যে একটা মানুষের কোনো অপরাধ নেই তাকে কিভাবে ছেড়ে দেব? সে আমি যা বলছি সেও তো আমার সুরে তাই বলছে, আমি কেন তাকে ছাড়বো? অথচ দেখেন 5ই আগস্টের পরেই প্রথম যিনারা বলল, তারা কি বলল যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে নিয়ে আসবো, এই যে বলল। এবং শুধু তাই না, তারা যে প্রপাগান্ডাটা, আমি বলবো না আমরা ফেরেশতা, আমরা মানুষ, আমাদের ভুল হবে, শুদ্ধ হবে, সব কিছু হবে,
কিন্তু তারা যে প্রপাগান্ডাটা ছড়ানো শুরু করলো যখন যেভাবে যেখানে বিএনপিকে, এটার পরে বলেন, এটার পরে আমি একা একা আর কতটুকু তার প্রতি অনুগ্রহ করা, সহানুভূতি দেখানো, এটা কিভাবে এক হাতে তো সারাদিন বাজালেও তালি বাজবে না। জি আপা, আপনার কাছে আবারও আসবো এই পর্যায়ে। আমি আতিকুর রহমানের কাছে আসতে চাই। এক হাতে তালি বাজে না, এবং আপা একটা কথা বলছেন যে জামায়াতের পক্ষ থেকেই আসলে শুরু হয়েছে এই বিরোধটা, এবং আরও অনেক কথাই আপা বলছিলেন, সেই বিষয়ে আসলে আপনার বক্তব্য কী? জি ধন্যবাদ। আপা অনেকগুলো কোশ্চেন রাইজ করেছেন, যেগুলো তো আমাকে আমার জায়গা থেকে বক্তব্য দিতে হবে। প্রথম যে প্রশ্ন আপনি করেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অমুক প্রতিষ্ঠানের কর্ম যেতে পারবে না, যদি জামাত তালিকা দেয় বাইরের থেকে লোক এসে নির্বাচন পরিচালনা করবে। এই যে একটা বিভেদ তৈরি করে দেওয়া, ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন বাংলাদেশে নেই, ইবনে সিনার কন্ট্রিবিউশন বাংলাদেশে নেই, ওনারা কেন একটা স্বচ্ছ কর্মকর্তা ওনারা দলীয়করণ কেন করছেন? আজকে মানুষ যখন যে তাদের যারা কর্মী বা যারা বাংলাদেশে যদি আমরাও করবো, তাহলে দেখা যদি ইবনে সিনা যদি ইসলামী ব্যাংক যদি ধরেন যে এখন নিজেতে না পারে, জামাত তালিকা করে দেবে। বাংলাদেশের প্রতিষ্ঠানের সংখ্যা জামাতের এখানে বিএনপির বেশি। যদি আমরা এভাবে তালিকা করতে থাকি আমরা, যে বিএনপিও করলো জামাতও করলো, আলটিমেটলি এগুলো ইলেকশনকে একটা গোলা করার চিন্তা। ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন তারা সবাই সৎ, এরা কেউ 2 নম্বরই করবেন না। ইবনে সিনাও কিন্তু সেম। এই তালিকাগুলো মানে হচ্ছে ওনারা একটা ভিন্ন অবস্থান তৈরি করতে চাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে দেখেন, আজকে আপা যে কথাটি বললেন যে ইসলামী ব্যাংক থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে, এটাকে জামাত ইসলামী করেছে, তো ওনার কথা মনে হয় উনি এস আলমকে সমর্থন করছেন, যে এস আলম 15 বছরে আমাদের ব্যাংক দেউলিয়া করে ফেলেছে। তো ওনার এই পক্ষে থাকা মানে হচ্ছে উনি এস আলমকে এখন উনি এখানে নির্দোষ প্রমাণ করছেন। ইসলামী ব্যাংকের এই পরীক্ষাটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে। আপনি জানেন যে কিভাবে আপনার সবগুলো ব্যাংক এস আলম তারা সেখানে দখল করেছিল। একটা এলাকার, আমি কোনো ব্যক্তির কথা বলছি না, একটা ব্যাংকের সারা দেশ সব লোক তো নিয়োগ পাবে, এক এলাকা কেন পাবে? এখন সেখানে ব্যাংকের এমন হয়েছে টোটাল এমপ্লয়ির সংখ্যা অর্ধেকের কাছাকাছি হচ্ছে একটা উপজেলার কিংবা একটা থানার হয়েছে সেখানে। এভাবে কি ব্যাংক চলতে পারে? তারা কোনো পরীক্ষা দিয়ে নিয়োগ দিয়েছে সেখানে? ইসলামী ব্যাংকের একটা রিক্রুটমেন্ট পলিসি আছে। এস আলম তার সুবিধা মতো করে সকল রিক্রুটমেন্ট পলিসিকে তারা বাদ দিয়ে নিজস্ব মনে তারা সেখানে এমপ্লয়ি বসিয়েছে, যার কারণেই এখন বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শের ভিত্তিতে কিন্তু ইসলামী ব্যাংক তারা পরীক্ষা নিয়েছেন, তারা বাদ পড়েছেন। এখানে জামাতকে উনি কেন নিয়ে আসছেন সেটা আমার বুঝে আসে না। দ্বিতীয়, উনি বলেছেন যে জামাতের কোনো অবদান দেশে নাই। তা ওনাদের অবদানটা বলুক দেখি আপা। আমি তো বলি বাংলাদেশের ইসলামী ব্যাংক যদি ধরেই নিই ওনার কথা মতে, এটা জামাতের তৈরি। ইবনে সিনা প্রতিষ্ঠান তো জামাত তৈরি করেছে। তো বিএনপি বলুক যে এত বছরে ওনারা কী করেছে, ওনার চিকিৎসার ক্ষেত্রে কন্ট্রিবিউশন কী, ওনার ব্যাংকের ক্ষেত্রে কন্ট্রিবিউশন কী। কারণ আমরা যেটা দেখলাম, ইসলামী ব্যাংক যখন জামাত পুনরুদ্ধার করতে গেল ব্যাংকের লোকেরা, তখন ওনার নয়নকে পাঠালেন সেখানে এস আলমের পক্ষ হয়ে। বললাম তার মানে হচ্ছে এস আলমের পক্ষ হয়ে যুবদলের ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক নয়ন গেছেন অস্ত্র নিয়ে ব্যাংক দখল করার জন্য, ব্যাংকের নথিগুলো সেখানে আউট করে দেওয়ার জন্য। তাহলে আমরা সেখানে কী পেলাম বলেন? ওনারা ব্যাংক তৈরি করতে পারেন নাই, ওনারা হলো ব্যাংক দখল করতে গিয়েছেন। ইবনে সিনা অনেক অভিযোগ ইবনে সিনা বলা হচ্ছে, তো ওনারা কোথায় কন্ট্রিবিউশন করেছেন? আমরা দেখলাম দেশের অর্থনীতি বলেন, দেশের কালচারাল অঙ্গন বলেন, দেশের চিকিৎসা ক্ষেত্রে, প্রতিষ্ঠান ক্ষেত্রে বলেন, জামাত যতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে সেখানে দলগত বিএনপির অবস্থানটা আসলে কি ওনারা দেখেন না? আসলে মোদ্দা কথা হচ্ছে জামাত ইসলামী এখন বাংলাদেশের উদীয়মান শক্তি। বিশেষ করে যেটা উনি বলেছেন, আমাদের আমিরের জামাতের রেফারেন্স দিয়ে যে জালিম চলে গেছে, নতুন জালিম আসছেন, উনি কথাটা বুঝতে পারেননি। দেশে কি চাঁদাবাজি এখন আসে না বন্ধ আছে বলেন তো? উনি বলুক যে বাংলাদেশে কোথাও 1% চাঁদাবাজি জামাত ইসলামী করেছে। চাঁদাবাজি দেশে চলছে আগের মতোই, দখলবাজি চলছে আগের মতো, এবং স্কুল কলেজ। যদি আমরা এখন বলি যে স্কুল কলেজের কোনো শিক্ষক যেতে পারবেন না নির্বাচন দায়িত্ব পালন করতে, কারণ বাংলাদেশের 99% স্কুল কলেজের সভাপতি বিএনপি নেতারা আছেন, যাবেন কোথায় আপনি বলেন? ইবনে সিনা কত লোক চাকরি করে? আর প্রত্যেকটা স্কুল এবং কলেজের দখল এখন কার দায়িত্বে? সব প্রশাসনিক ক্ষেত্র তো সেই একই বক্তব্য আমরা দুই দলের কাছ থেকেই পাচ্ছি। এটা বিএনপি প্রশাসনের একজন ব্যক্তির পক্ষে আওয়ামী লীগ থেকে বিএনপি হওয়া সহজ, জামাত হওয়া সহজ নয়।
বিগত 17 বছরে যেখানে 1% নিয়োগও জামাত ইসলামীর হয় নাই, ফিল্টারিং করে 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 দ্রুততম সম্পর্ক থাকলেও যেখানে নিয়োগ হয় নাই, হঠাৎ করে সব প্রশাসন জামাত হয়ে যাবে, ওনারা একটা জনগণকে বিভ্রান্ত করছে। কেউ কেউ বলছে যে সমান সমান একটা অবস্থায় আছে এটি বলতে পারেন, এখন মানুষ তো বলতে পারেন, কিন্তু বাস্তবতা এটা নয়। আর আমরা মনে করি দেশে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। আমি আরও একটা শোতে বলছিলাম যে এখন আমাদের যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা দলের পক্ষে চলে গিয়েছেন এবং গোটা রাষ্ট্রযন্ত্র, মানে পুলিশ বাহিনী বলেন, যারাই বলেন, মনে হচ্ছে যে ইলেকশনটা একটা অভিনয় হবে আর অমুককে তারা ক্ষমতা নিয়ে আসবেন, যার জন্য আমরা দাবি জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ড লাগবে। এই অবস্থা দিয়ে যদি এখনই যদি প্রশাসন একটা দলের পক্ষে নুয়ে পড়েন, তাহলে আপনি চাইলে ইলেকশনটাকে কিন্তু ফেয়ার ইলেকশন করতে পারবেন না। তো যেখানে আমরা লক্ষ্য করছি সব ক্ষেত্রেই বিএনপির প্রাধান্য চলছে, সব জায়গায় তাদের নিয়ন্ত্রণে। আপনি সিটি কর্পোরেশনে যান, সব টেন্ডার বিএনপি লোকেরা নিচ্ছেন, ওখানে আমাদেরকেও সেখানে গিয়েছেন। কিংবা বাংলাদেশের কোনো এক জায়গাতে আমরা কোনো জায়গা দখল করেছি তার এক্সাম্পল কারো কাছে আছে? তো ওনারা দেখতে হবে, বাংলাদেশে মানুষ এখন বুঝতেছে যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে মানুষ যেটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চায়, এই জায়গাটা এখন জামাত ইসলামী ধারণ করছে। কারণ মানুষ চাঁদাবাজিকে পছন্দ করে না, মানুষ দখলবাজি পছন্দ করে না, জোর করে শিক্ষা প্রতিষ্ঠান কমিটিতে যোগ্যতা নাই, এরপরও আমার দলের লোককে সভাপতি বানাতে হবে। আমি এমনও দেখেছি, আমার এলাকার কথা বলে, আমি লক্ষ্মীপুরে একজন মাদক ব্যবসায়ীকে তারা সভাপতি বানিয়েছেন। মাদক ব্যবসায়ী, তার যোগ্যতা নাই, সেখানে অনেক, তার মানে দল বিবেচনা করছে সেখানে। মানে যেখানে আপনি দলের কারণে শিক্ষিত লোক প্রাধান্য পায় না, আপনি আপনার দলের পড়াশোনা করা লোক নাই, কি করবেন? আপনি একজন মাদক সেবিকা স্কুল কমিটির সভাপতি বানাবেন। তো সেই দেশে আপনি যদি সুন্দর সুন্দর কথা বলেন, এই কথাগুলো আসলে খুব বেশি কাজে সেখানে আসে না। তিনি আরেকটা কথা বলেছেন সেনাবাহিনী নিয়ে, উনি বলেছেন যে যেভাবে সেনাবাহিনী দেশকে নিয়ে ভাবে, জামাতও সেটা নিয়ে ভাবে, এই কথা বলেছেন। কিন্তু এখানে মানে সেনাবাহিনী আমরা একই রকম, এটা বোঝাতে চান নাই। আসলে আপনি চাইলে একটা জিনিসকে ভুল ব্যাখ্যা করতে পারেন, কিন্তু মূল হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা আমরা বলি। তাদের নাম নিতে গেলে জামাত ইসলামী সেভাবে দেশটাকে আমরা ওন করি। আরেকটা উনি বলেছেন যে ডাকসু ইলেকশনে, দেখেন আপা এখানে আছেন, উনি সাবেক জাতীয় সংসদ সদস্য আছেন, ডাকসু ইলেকশনে কেন স্টুডেন্টরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে? আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছি এবং ছাত্ররা পছন্দ করেছে, এবং তারা দেখেছে তো জামাত তো কখনো ক্ষমতায় ছিল না, ক্ষমতায় বিএনপি এবং আওয়ামী লীগ ছিলেন, এবং তাদের ছাত্র সংগঠন কি করে তারা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ দেখেছে। গণরুমের আপনার সংস্কৃতি বলেন, গেস্ট রুম বলেন, হল দখল বলেন, নানা যে বাণিজ্য, এগুলো তো শিবির কখনো করে না। ছাত্ররা মনে করেছে না, এই যে নতুন একটা বাংলাদেশ, যদি বাংলাদেশ যদি আমরা অধিকার পেতে চাই, তাহলে ছাত্র শিবির এখানে হলো বেস্ট, যার জন্য ছাত্র সবাই মিলে একযোগে তারা শিবিরকে ভোট দিয়েছে। এবং দেখেন ডাকসুতে 4টা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো এক জায়গাতে উল্লেখ করার মতো অবস্থান কিন্তু ছাত্র দলের নাই। কারণ হচ্ছে ওনারা রাজনৈতিক যে নতুনত্ব সে ধারণ করতে না পারার কারণে মূলত স্টুডেন্ট ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে। অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনার কাছে আবারও আসবে। এ পর্যায়ে আমি মনিয়াপার কাছে আসতে চাই। তিনি বলছিলেন যে আপনার ব্যাখ্যা সঠিকভাবে ছিল না বিভিন্ন বিষয় নিয়ে, সে ব্যাপারে আপনি কিছু বলতে চান? উনি বিচার মানি তালগাছ আমার, এটা ওনাদের নতুন না, এটা সবসময়। আপনি চাঁদাবাজ নিয়ে অনেক কথা বলছেন, আমি বেশি বলবো না, একটা দুইটা উদাহরণ দিতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে সিলেটে সাদা পাথরগুলা হারিয়ে গেল হঠাৎ করে, সেখানে আমি অস্বীকার করবো না যে বিএনপি ছিল না, সবাই ছিল, সেখানে কি জামাত ছিল না বলেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে 10টা দোকান তালা দিয়ে আপনার জামাতের নেতারা জেলে গেল তালা দিয়ে। তো সেটা কিসের জন্য ছিল? অত তো আপনার এই 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রামে এত প্রমাণ দিতে পারি না। আপনার এই জায়গাগুলায় শিক্ষা প্রতিষ্ঠানের কথা উনি বলেছেন। অনেকটা কি হয় জানেন, যে বিএনপি তো বড় দল, বিএনপির যে তৃণমূলের 2-1 যা করে এটা খুব নিচু লেভেলে, নিচের জায়গায় করে, অস্বীকার করছি না। আবারও বলছি, আমরা মানুষ, ভুল শুদ্ধ আমাদের হবে, আমরা স্বীকার করি, কিন্তু জামাত স্বীকার করে না। উপরের সবগুলো তারা নিয়ে নেয়, সচিব বলেন তাদের, ডিসি বলেন তাদের, এসপি বলেন তাদের, ইওনো বলেন তাদের, বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন তাদের, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের প্যানেলের নামমাত্র বিএনপি, আর তারাই সব কিছু তাফালিং করেন, যেটা ইলেকশনে আমরা দেখেছি।
এবং ইলেকশনের অনিয়মগুলোও নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আমি নাই বললাম অনিয়মগুলো। আমি কিন্তু যেটা টাচ করেছি ওইটাই উনি জান নাই, আমি কিন্তু তাদের তথাকথিত পর্দার কথা টাচ করেছিলাম, সেটাই যায় নাই। আমি কিন্তু বলি নাই যে এই মেয়েগুলোকে নমিনেশন দেওয়া অশুভন হয়েছে, বরং ঠিক হয়েছে। আপনার ওইখানে কিন্তু বিধর্মীয় ছিল নমিনেশন দেওয়াতে, জামাতে ইসলামী তারা বিধর্মীকেও নমিনেশন দিয়েছে। তো আমি বলেছি তাদের গঠনতন্ত্রে কি বলা আছে, নারীরা কিভাবে পর্দা করবে সেটা, এবং তাদের তালিমের নারীরা বাড়ি বাড়ি যাচ্ছে কিভাবে, শুধু দুইটা চোখ বের করে বিভিন্নভাবে মা বোনরে বাস্ট করার চেষ্টা করে। আমি সেইখানে বলছি যে তাদের যখন যেখানে যেটুকু দরকার তারা সেটার জন্য কোনো অন্যায়, কোনো অন্যায়, কোনো আইন, কোনো অআইন, কোনো কিছুই তারা মানে না। তাদের যেটা দরকার সেটার জন্য তারা পূজা রুজাকে একখানে করে ফেলে। আপনার কৃষ্ণ, মুসা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে একখানে করে ফেলে। তাদের প্রয়োজনে তারা হেন কোনো কিছু নাই তারা করতে পারে না। তারা ভোট দিলে বেহেশতে যাওয়ার কথা বলে ফেলে। তারা কি বলে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতাদের বউরা জামায়াতের হয়ে যায়, এটা বলে ফেলে। এর চেয়ে জঘন্যতর তো এই সভ্য জগতে, বাংলাদেশ তো যুদ্ধের কোনো ক্ষেত্র না, বাংলাদেশে স্বৈরা শাসক ছিল, ফ্যাসিস্ট ছিল। ফ্যাসিস্টকে চেঞ্জ করার জন্য যা যা করার দরকার এই দেশের ছাত্র জনতা সবাই করেছে, তারাও ছিল, আমরাও ছিলাম। সেইখানে আপনার কারো ওয়াইফ একটা স্বাধীন দেশে গনিমতের মাল হতে পারে না। আর এটা যদি যুদ্ধক্ষেত্রে হতো তাও আমি না হয়, তাও এই যুগে 2025 সালে আমি মনে করি না। আপনি বলেন যে তারা কোন পর্যন্ত যেতে পারে, আমি এগুলো বলতে চাইনি। উনি এই কথাগুলো আমাকে বলাতে বাধ্য করলেন। আমি গুজবে না, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে যারা যারা বলেছে তাদের কিন্তু নাম দিয়ে দিয়ে বলা হয়েছে, একদম অসত্য কথা। এই জন্য এই কাজগুলো জামাতের জুরি নাই এই জায়গায়। এই যে একটা অ্যাডভোকেট নাম করা, সে যখন বলে পূজা রোজা এক, আমরা কি বলি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা কিন্তু উৎসব সবারও বলি না। তো রাষ্ট্রসভা, রাষ্ট্রের মধ্যে ধর্মকে গিয়ে আপনি দেখেছেন ওইখানে জামাতরা পূজার মধ্যে মঞ্চে কি কি করেছে, তারা গীতা পাঠ করেছে। এটা কি গীতা পাঠ করা কি জামাতের কাজ? আমি তো পারবো না। আমি তো 10 বছর স্কুলে পড়েছি, লাইন করে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করেছি, সবাই করেছি আমরা। অ্যাসেম্বলির মধ্যে কিন্তু সূরা পড়া হয়, গীতাও পাঠ করা হয়। শুনতে 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 কানের মধ্যে কিন্তু একটা ওটা কিন্তু রিলে হয়ে যায়, তারপরে কিন্তু বলতে পারি না। আপনার মনে পড়ে আগে যখন ডিশ ছিল না, এইসব টিভি ছিল না, টেলিভিশন বিটিভি খোলার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার হতো কোরআন তেলাওয়াত, তারপরে কিন্তু গীতা পাঠ হতো। ওটাও দেখতে দেখতে, কারণ তখন তো টেলিভিশনই একটা ছিল, 3টায় খোলা, মানে 3টায় আমরা খুলে বসে থাকতাম যে এখন সিনেমা হবে, নাটক হবে বা কিছু সময় থাকলে, তো আমরা কিন্তু ওগুলো দেখতাম। তারপরেও কিন্তু বলতে পারবো না। কিন্তু জামাতের নেতারা দেখেন মঞ্চে উঠে, তাদের পূজা মণ্ডপে উঠে কিন্তু সুন্দর করে গীতা পাঠ করছে। এই যে তারা ভোট নেওয়ার জন্য, কোন এলাকায় করেছে, ভোট নেওয়ার জন্য কোন এলাকায় করেছে, টেলিভিশনে এবং ফেসবুকে আপনারা কিন্তু দেখেছেন। এবং এইখানে জামাতের নেতারা যখন নাচে, যখন নাচ যারা নারীদের সাথে নাচে, আমি বললাম তো যে এগুলা উনি যদি গুজব বলে, যারা শুনছেন তারা তো গুজব বলবে না, যারা দেখেছেন তারা তো গুজব বলবে না। এই জন্য ওনারা সব কিছু করে আবার গুজব বলতে পারে। রোজা ও পূজা আপনি একখানে করে ফেললেন, মুসা আর ঈসা আপনার কি কৃষ্ণর একখানে করে ফেললেন, তো এগুলা তো আপনার গুজব। উনি যদি বলে আমার কিছু বলার নাই। এই গুজবগুলো তো আসলে আমরা এগুলা পারি না। আমরা গুপ্ত রাজনীতিও করতে পারি না, আমরা যা করি প্রকাশ্যে করি, আমরা যেটা বলি প্রকাশ্যে বলি, আমরা কাউকে হার্ট করি না, এটাই আমাদের রাজনীতি। কিন্তু যারা হার্ট করে কথা বলে উইলিংলি, কালকে যার সঙ্গে আমার খাতির ছিল, আজকে আমার কোনো কারণ ছাড়া সে আমাকে ছুরি দিয়ে জবাই করছে, এটা আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, জবাই করছে। এই জায়গাটা আমি কোথায় বলবো? জি, এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে, আবার আমি আপনার কাছে আসবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এখনই।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। আমি এই পর্যায়ে আতিকুর রহমানকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি বক্তব্য দিয়েছেন, আমি তার সেই বক্তব্যের সামান্য একটা অংশ উল্লেখ করতে চাই। সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। এটার সঙ্গে তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছেন, এর সঙ্গে যোগ করেছেন ধর্মীয় দৃষ্টিকোণ। তার এই বক্তব্যকে আসলে জামায়াত ইসলাম বা আপনি কিভাবে দেখেন? দেখুন, উনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমরা মনে করি যারা এই চেয়ারগুলোতে বসেন তাদেরকে কথা বলার সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমাদের ছাত্র উপদেষ্টা শুরু থেকেই উনি এলোমেলো কথা বলেন এবং সরকারের জায়গা থেকে জাতিকে বিভেদ তৈরি করার কাজটা এই উপদেষ্টা করছেন। আমি মনে করি এটি ওনার নিজস্ব একটা বক্তব্য, আলোচনায় থাকার জন্য। এর সাথে সত্যের কোনো লেশমাত্র নেই এবং আমরা সরকারকে বলবো তথ্য উপদেষ্টার এই কথার সঙ্গে সত্যের উপদেষ্টার এরকম তথ্য আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছিল। তথ্য উপদেষ্টার বক্তব্য খুব বেশি আমরা আমলে নেই না, কারণ উনি এর আগে অনেকগুলো কথা বলেছেন, আবার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। মনে করি সরকারের দায়িত্ব, সরকারের জায়গায় থেকে উনি এই জাতীয় কথা বলতে পারেন কিনা এটাও কিন্তু আমাদেরকে এখন বিবেচনা নিতে হবে। তো আমরা মনে করি জাতি নতুনভাবে যে অগ্রসর হচ্ছে তার এই বক্তব্যের সাথে আমরা যারা রাজনীতি করি আমরা এটা সত্য দেখছি না। উনি হয়তো ওনার অনুমান থেকে বলছেন এবং সেই ব্যাখ্যা উনিই দিবেন উনি কেন এই কথাগুলো সেখানে বলছেন। তার জায়গা থেকে এই জাতীয় কথাবার্তাটা রাষ্ট্রের জায়গা থেকে বলাটা আমরা সমীচীন মনে করি না। যেটি আমাদের আপা কিছুক্ষণ আগে বলে গিয়েছেন, আসলে উনি আমাদের উপরে বলেন যে আমরা স্বীকার করি না। দেখুন, যখন দিবালোকের মতো স্পষ্ট প্রমাণগুলো চলে আসে, দেখুন এখন পর্যন্ত বিগত 12-14 মাসে 8,000-এর মতো নেতাকর্মী ওনারা কিন্তু বহিষ্কার করেছেন। এখন যখন এই অবস্থা, এখন জামাত করবে কি? এখন ওনারা একটা গুজব সেল তৈরি করেন, গুজব সেল তৈরি করেন, এটা ঘটনা দিয়ে দেন, এরপর এটাকে ওনারা এসে এখানে কোর্ট করেন, কিন্তু এটা বড় বোঝা যায় এটা একটা গুজব ছিল। দেখেন গতকালকে একজন ইউনিভার্সিটির শিক্ষিকা বলেছেন প্রফেসর যে সিরাজুল ঘটনা নিয়ে, তো একদম মানে সম্পূর্ণ অসত্য কথা। জামাত ইসলামের কোনো নেতা এই যেহেতু কথা বলবেন এটা আসলে বিশ্বাস করার সুযোগ নেই। আমরা এটা বলবো, এটা কোনো কথা হতে পারে? এখানে জামাতের উপরে এই জাতীয় ব্লেম দেওয়াটা এটা এক ধরনের জুলুম আমাদের উপরে। এটা ইতিমধ্যেই এটা আলোচনা হয়েছে, উনি ভুল তথ্য দিয়েছেন এবং যিনি দিয়েছেন উনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি বোর্ডকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এবং তিনি বিএনপির হয়ে পদত্যাগ করেছেন দায়িত্ব থেকে। তার বক্তব্যটা সবসময় এরকমই দেন। উনি যখনই কোনো শোতে যাবেন উনি জামাতকে নিয়ে কথা বলেই উনি পরিবেশটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে, সিরাজের ঘটনার সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নেই। মানে আপা যেটি বলেছেন জামাত গীতা পাঠ করে, মানে এটি এক ধরনের গুজব, এটি ওনাকে বলতে হবে কোথায় আমরা গীতা পাঠ করেছি। স্পেসিফিক কথা বলতে কোথায় হয়েছে বলছেন, কোন নেতা করেছেন? আমি বললাম যে এটা আমি লিখে নিয়ে আসি নাই, এটা আমি এই জায়গাটা, কিন্তু এটা একদম ভিডিওতে এতবার প্রচারিত হয়েছে যে বলার মতো না। কাজের সাথে জামাত এটা আপনি যখন বলবেন মানুষ আপনাকে ধিক্কার দিবে। হ্যাঁ, মানুষে মূল্যায়ন করবে। উনি বলেছেন যে সাদা পাথর প্রমাণ হবে, প্রত্যেক ইতিমধ্যে জামাত প্রতিবাদ দিয়েছে, সাদা বল জামাত সম্পৃক্ততা না। নীলফামারীতে আমাদের দখল করার দোকান ছিল, সেই দোকান আমি উদ্ধার করতে গিয়েছি, পত্রিকা বলছে আমরা নাকি দখল করতে গিয়েছি। এটাও পরে পত্রিকা এসেছে, জামাত সেখানে প্রতিবাদ জানিয়েছে না এটা দখল না, বরং যাদের দোকান তারা সেখানে উদ্ধার করতে গিয়েছেন। এই যে কথাগুলো আছে ওনারা প্রথম দিকটাকে দেখেন গুরুত্ব সহ, এরপরে যদি আরও নিউজ আসে আরও যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো আর সামনে নিয়ে আসে না। কারণ হচ্ছে কী করবেন এখন, কারণ জামাতকে তো গায়েল করতে হবে, যদি গায়েল করা নাই যায় বহু গুজব চলছে ওনাদের এবং গুজব দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে ফেলে, পরে যখন সত্যটা আসে ওটা ওনারা মাথায় নিচ্ছে না, বলার চেষ্টা করেন না। আমরা মনে করি একটা লাইন একটু বলতে চাই, আমাকে একটু বলার সুযোগ দেন। চট্টগ্রামের যে এম সেন হলের পূজা মণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের ইসলামী সঙ্গীত বিতর্ক না মুছতেই এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় গীতা পাঠ করে ভাইরাল হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান।
তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। বৃহস্পতিবার 10 অক্টোবর রাত 10টার দিকে ঝিনাইদহের কুটচাঁদপুর উপজেলার বাজেমানদাহ হাতিরতলা, এটা আরেকটা, একটা দুইটা না, ওখানের প্রেক্ষাপটটা ছিল জামাত। উনি সেখানে গিয়েছেন এবং উনি সেখানে বলেছেন আমরা দেখেছি কিছুটা অংশ, এবং এখন আপনি বলতেছেন দেখছেন এই হলো জামাত। উনি তার প্রতিবাদটা দিয়েছেন, সেখানে অবস্থাটা বলেছেন এবং জামাত তার থেকে তার মতামত চেয়েছে কেন সে কাজটা করেছেন। কিন্তু আপনি বলছিলেন যে তার সব অভিযোগ গুজব। ঘটনাকে যে গীতা পাঠ করেছেন উনি বুঝেছেন, উনি সেখানে কি পাঠ করেছেন, সেখানে উনি একটা অবস্থান সেখানে ব্যক্ত করেছেন তার জায়গা থেকে। মানুষ তো করতে পারে, কিন্তু এই কাজটাকে জামাত কখনো প্রমোট করে না, জামাত কখনো সমর্থন করে না, এবং তার জায়গা থেকে জামাত অত্যন্ত দৃঢ়ভাবে ব্যাখ্যা চেয়েছে উনি কেন এই ভিডিও দেখাতে পারেন। আপনি যদি চান উনি যে করেছে কি কি আমি ভিডিও দেখাতে পারি। আমাদের আপা আলোচনাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন। আমি যেটা বলি, আমি কেন বলবো, বারবার করে বলতেছেন। ওনারা বলছেন, আমরা ইদানিং কালে খেয়াল করেছি যে জামাত ইসলামী যখন পজিটিভ কাজ করা এগিয়ে যাচ্ছে তখনই এটা ভিন্ন ভিন্ন দিককে নিয়ে এসে আলোচনা ভিন্ন দিকে নেওয়া। আজকে আমরা আলোচনা ছিলাম কোথায়, জুলাই সনদ নিয়ে, আমরা এখন চলে গেলাম বহু দূরে। তার মানে হচ্ছে সবকিছুই তো আলোচনার মধ্যে, যে রাজনীতির বাইরে তো কিছু নেই। আমাদের রাজনীতিকে সুন্দর করার জন্য আমাদের সবারই দায়িত্ব আছে। আসলে যদি আমরা মনে করি আগামী রাষ্ট্রটা সুন্দর হোক, আমাদের সবাইকে সব দলের পক্ষ থেকে আমাদের কন্ট্রিবিউশন করতে হবে। দেখুন বাংলাদেশে এখন যেটা আমরা বলি, বাংলাদেশের মানুষের এখন যে জনমত যেটি আমরা খেয়াল করেছি একদম তৃণমূল পর্যন্ত, আপনি শ্রমিক বলেন, নানা শ্রেণী পেশার মানুষ বলেন, মানুষ এবার চায় তারা নতুন, তারা কিছু প্রত্যাশা করছেন যাতে করে নতুনরা ক্ষমতায় এসে নতুন দেশ। এটি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা এটি জানি। আপনার কাছে আবারও আসবো, আমি এই পর্যায়ে আবার মনিয়াপার কাছে আসতেছি। আপা, কালকে একটি আমরা বক্তব্য দেখেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হচ্ছে, আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ না করে পারছি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবেন না। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন, যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনও আছে, বরং বেড়েছে। ধর্ষণও কমেনি, আগের চেয়ে বেড়েছে। যে দখলদারির অভিযোগ আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনও চলছে। দেখেন, এই যে বলে না যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ। উনি সুন্দর করে বললেন যে ওনাদের দোকানগুলো নিজেদের ছিল, এটা দখল করা হয়েছিল, এই সেই। বিএনপির ওরকম অনেক হাজার হাজার মানুষের এই 15.5 বছরে ঘর বাড়ি থেকে শুরু করে সব দখলে নিয়ে নিয়েছে। সেগুলো কিন্তু পুনরুদ্ধার অনেকে হয় নাই, দু একটা যা হয়েছে সেটাকে চাঁদাবাজ আখ্যায়িত করা হয়েছে। আপনার ইসলামী ব্যাংক, আপনি গেলেন, তা আপনারটা দখল হলো না, আপনি দখল করে নিয়ে নিলেন, আপনি 5,500 কর্মচারী চাকরি খেয়ে ফেললেন, আপনারটা দখল হলো না। আমি যখন আমার জায়গাটা নিতে গেলাম ফিরিয়ে, তখন আমি চাঁদাবাজ হয়ে গেলাম, দখলবাজ হয়ে গেলাম। এবং বিএনপি এত বড় একটা দল, যে দলের প্রত্যেকটা ইউনিয়নে মিনিমাম 1,500 পোস্টেড নেতাকর্মী আছে। আমি যদি বলি 11টা অঙ্গ সংগঠন, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কমিটি আছে। যদি প্রত্যেকটা, আমি যদি 10টাও ধরি, বিএনপি সহ 12টা, আপনি যদি 12টার মধ্যে আমি 10টাও ধরি, তাহলে 10টার যদি 150 করে যদি সদস্য হয় এক একটার, তাহলে কিন্তু 1500 সদস্য এখানে এনলিস্টেড হয়ে যায়, একদম পদধারী। তাহলে সেইখানে আপনি হিসাব করেন সারা বাংলাদেশে ইউনিয়ন কতগুলা। সেই জায়গায় 7,000 বিএনপির তো বিচার করার কেউ নাই, কারণ প্রশাসন জাকিয়ে আছে জামাত সহ সরকার। সরকার কার কথায় চলছে? জামাতের কথায় চলছে। যেহেতু জামাত এইখানে একটা বড় ভূমিকা আছে, যে কারণে তারা নির্বাচন চায় না, যে কোনো মূল্যে নির্বাচনকে পিছাতে হবে, এবং এটার জন্য তারা যার পণ্যায় চেষ্টা করে। সেই জায়গায় আপনার বিএনপি যেহেতু তাদেরকে আইনের আওতায় আনা হয় না, শাস্তির আওতায় আনা হয় না, কোনো অপরাধ করলে, মানুষ থাকলেই অপরাধ করবে। অপরাধ এটা মানুষের পায়ে পায়ে অপরাধ থাকতে পারে, আবার পায়ে পায়ে সোয়াবও থাকতে পারে, নেকিও থাকতে পারে। সেই জায়গায় আপনার বিএনপির যখন কোনো অপরাধের শাস্তি দিচ্ছে না, এটা ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। সেই জায়গায় বিএনপি নিজেই নিজের সর্বোচ্চ যেটা করতে পারে, আপনাকে বহিষ্কার করতে পারে, পথ স্থগিত করতে পারে। এটাই বিএনপির কারণ। বিএনপি ক্ষমতায়ও নাই, বিরোধী দলে থাকলে পারতো না, তারপরেও বিরোধী দলেও নাই। সো এই কারণে বিএনপির মতো এত বড় দল, যেখানে একটা বা 3টা বা 7,000 যদি হয়ে থাকে, আপনার 4টা আপনার ইউনিয়নের সমান, সারা বাংলাদেশে হাজার হাজার ইউনিয়নের মধ্যে 4টা ইউনিয়নের সমান আপনার
পদত্যাগ করিয়েছে, মানে স্থগিত করিয়েছে বা বহিষ্কার করিয়েছে, সেটা আপনি এটাকে আপনি এত বড় করে দেখছেন। আর আপনারা যে কত কিছু করছেন সেগুলোকে কিন্তু আমরা বড় করে দেখছি না। আমরা যখন নীলক্ষেতে গিয়ে 1,80,000 ভোটার ব্যালট পেপার পাই, সেই ব্যালট পেপারের কোনো অস্তিত্ব পাই না। আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলতে পারছি না, কিছুই বলতে পারছি না। আমরা যখন সাদা প্যানেলের মানুষগুলো যখন রীতিমতো হায়ানা হয়ে ওঠে, একজন টিচার নিশ্চয়ই আপনার এখানেও টকশো করেছিল হয়তো বা সব জায়গায় করে, জাহাঙ্গীরনগরের একজন নারী অধ্যাপিকা, উনি বলেছিল আমি এই ভিসিকে 10টা থেকে 12টার মধ্যে 22 বার ফোন করেছি, আমার ফোন রিসিভ করা হয় নাই। তাহলে একজন প্রফেসরের ফোন যদি একজন ভিসিও তো একজন প্রফেসর, উনি দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি ওই সময়টা ক্রাইসিস মোমেন্টে যখন রিসিভ করে না, কি সমস্যা হচ্ছে রিসিভ করে না, তখন তার বলার অপেক্ষা থাকে না যে ডালমে কুচ কালা হ্যায়। তো এই যে আমাদের, এবং তারপরে আমরা কি দেখেছি, তারা পদত্যাগ করেছে। তো এই যে অনিয়মগুলার প্রেক্ষাপটে পদত্যাগ করেছে। আপনি পাশ করবেন, হাজারবার পাশ করবেন, আমি জানি আপনি পাশ করবেন। আমার ছেলেমেয়েরা তো গুপ্ত রাজনীতি করে নাই, তারা তো 15.5 বছর আপনার ক্যাম্পাসে ঢুকতে পর্যন্ত পারে নাই। আর এই অনির্বাচিত সরকারের 2 বছর, তখন তো সব রাজনীতিই বন্ধ ছিল এক প্রকার। তো এই 18-19 বছরে আপনার 4-5টা জেনারেশন বের হয়ে যায়, যে জেনারেশনের বয়স এখন 40 থেকে আপনার 42-45 এমন, তখন থেকে যদি আমি হিসাব করি, তা সেইখানে আমি জানি যে কেউ যারা গুপ্ত রাজনীতি করেছে টিকে ছিল, তারা বিভিন্নভাবে বুঝিয়েছে। কেউ আওয়ামী লীগ করেছে গুপ্তভাবে, কেউ আবার নিরপেক্ষ থেকেছে। যারা নিরপেক্ষ থেকেছে আর যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগরা নিরপেক্ষকে হেল্প করেছে, নিজেরা আমরাই খাই। তো এইভাবে করে আপনি একটা ওইখানে দখলদারিত্ব, এটা তো সারা বাংলাদেশের দখলদারিত্ব না, আপনি করেছেন। তো আমরা তো ওটা স্বীকারই করতাম, কিন্তু এত অনিয়মের তো প্রয়োজন ছিল না, সব জায়গায় আপনারা মানুষ যতটুক না তার চেয়ে অনেক বেশি অনিয়ম করছেন, অনেক বেশি আপনারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, অনেক বেশি আপনারা দখল করছেন। আপনি মনে করেন আমি আপনার এই রুমটার মধ্যে যা আছে, আমি আপনার কাপটা দখল করলাম, আর আপনার লোকটা পুরো রুমটা দখল করছে। তাইলে এইখানে 3টা কাপ আছে, 3টা কাপ দখল করলাম, আমি হলাম চাঁদাবাজ। আর যে রুমটা নিয়ন্ত্রণ নিয়ে গেল সে কিন্তু দিব্যি ভালো মানুষ, সে চিফ, আমি তাকে স্যালুট করতে হয়, কারণ আমার তো আবার কাপ দরকার, কলম দরকার, পেন্সিল দরকার, খাতার দরকার। তো আমি কিন্তু খাতা পেন্সিল কলমের মধ্যে সীমাবদ্ধ, আর আপনি কিন্তু পুরাটা আপনি চালুনি, আর আমি হলাম সুচ, আমার একটা ফুটা, আপনার কিন্তু শত হাজার ফুটা। তো এই জায়গাটা তাদেরকে আমরা তো কিন্তু প্রপাগান্ডা করতে পারি না, গোয়েবেলসের থিওরি আমরা মুখস্থ করতে পারি না, আমরা যা সেটাও সুন্দরভাবে বলতে পারি না। আমাদের সমস্যাটা এই জায়গায়। আপা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আতিকুর রহমানকে দিয়ে আমি শেষ করতে চাই। আপা বলছিলেন যে ডালমে কুচ কালা হ্যায়, এবং জামায়াত ইসলাম নির্বাচন পেছানোর জন্য বা বানচালের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। আসলে এই অভিযোগগুলো কতটুকু যুক্তিযুক্ত বা সঠিক মনে হয় আপনার কাছে? এটা ওনারা বলতেই পারেন। দেখুন, জামাত ইসলামী এখন সবচেয়ে বেশি মাঠে আমরা আছি, ওনারা এখনও তাদের নমিনি ঘোষণা করতে পারেন না। এই কথা কীভাবে বলেন? জামাত 1 বছর আগে আমাদের অলরেডি নমিনি ঘোষণা হয়েছে, আমরা সবাই সভা করছি, এবং আমরা মনে করি ইলেকশনে আমরা পরিবেশ তৈরি করছি। আমরা শুনতে পাচ্ছি বিএনপি ইলেকশন চাচ্ছে পেছানোর জন্য। এখন বুঝে ফেলেছে বিএনপি বিদ্যমান যে মানুষের যে ট্রেন্ড শুরু হয়েছে, এই অবস্থায় ইলেকশন যদি ফেব্রুয়ারি মাসে হয় তাতে বিএনপি ফেলিউর হবে, এটা আমরা শুনতে পাচ্ছি। জামাত অলওয়েজ আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছি, আমরা মাঠে আছি, এবং 300 প্রার্থী মাঠে থেকে আমরা ক্যাম্পেইন করছি। এটা যে বলেন ওরা দ্বিচারিত, ওনাদের বলার জন্য বলা, মানে কী বলা শুরু পাচ্ছেন না। দেখুন, উনি অনেক কথা আমাদের নিয়ে বললেন। বিগত 12 মাসে ওনাদের দলীয় কোন দলে মারা গেছে 100-র মতো। বলে এটা কি বলেন তো? একটা দল আপনি করলেন, কোনো কন্ট্রোল আপনার দলের উপর আপনার নাই। 100 যদি মারা যায় ইন্টারনাল, তাদের এখন তার ক্ষমতা আসেন নাই, তাহলে ভবিষ্যৎ কী হবে এটা এখনই বোঝা যাচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিষয়ে বিসি ব্যাখ্যা দিয়েছেন। দেখুন, ওনারা যেটা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ওরা হেরে গেলেন, ওনারা চেষ্টা করে ইলেকশন বন্ধ করে দেওয়ার জন্য, এবং বিএনপিপন্থী শিক্ষকরা প্রেশার ক্রিয়েট করেছেন ইলেকশনটাকে বিতর্কিত করার জন্য। ওনারা রাজশাহীতে ইলেকশন পিছিয়েছেন, তারা চট্টগ্রামে পিছিয়েছেন। এত কিছু করার পরেও কিন্তু গুপ্ত বলেন আর সুপ্ত বলেন, যাই বলেন,
সবাই বুঝে গেছে অলরেডি। যতই ন্যারেটিভ দাঁড় করাবেন, গুপ্ত রাজনীতি শিবির করেন, বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হয়েছে এই গুপ্ত ধরনের নেগেটিভ কথা বলে স্টুডেন্টদেরকে কখনো এখনো বিভ্রান্ত করা যায় না। তারা বুঝে ফেলেছে বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্সে এখন শিবির হচ্ছে পায়োনিয়ার। শিবিরকে দ্বারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ। ওনারা গুপ্ত ন্যারেটিভ দাঁড় করিয়ে যে কথাগুলো বলেন যে সত্য নয়। এবার আমরা মনে করি বিগত সময়ে যে আন্দোলন যে আমাদের সফল হয় নাই, বিগত আন্দোলনগুলো ওনাদের বহু নেতারা গুপ্তে ছিলেন, ওনারা বহু নেতারা আতাত করেছে। আমরা জানি ঢাকা শহরে দেখেছি, আমরা হসপিটালে সবাই সিট বুকিং করে রাখতেন নির্বাচনের সময়, ওনারাই তো গুপ্ত পলিটিশিয়ান। এখন সবাই বড় বড় কথা বলেন রাজপথে এসে আমি খুব বড় নেতা হয়ে গেছি, কোথায় ছিলেন? তো আমরা দেখি যে গুপ্ত করতে করতে আতাত করতে করতে ওনারা সবাই ঘুমিয়েছিলেন। এখন যখন দেশ এটা এখন সবাই এখন মোটামুটি সোচ্চার হয়ে গেছে। তো এটি সত্য ঘটনা নয়। জামাত ইসলামী আমরা ময়দানে আছি। আমরা ইলেকশনটা অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে, এটা পেছানোর কোনো সুযোগ নাই। আমাদের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে, যাতে করে ইলেকশনটা আমাদের সুষ্ঠু হয়। তার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আমরা বলেছি জুলাই সনদ যদি আগে না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে গণভোট দিয়ে যদি তার ভিত্তিতে ইলেকশনটা ফেব্রুয়ারিতে করা যায়, আমরা আশাবাদী বাংলাদেশ একটা ভালো ইলেকশন পাবে। এবারে নতুন রাজনীতির দিকে আমরা সেখানে যাওয়ার সুযোগ সেখানে পেয়ে যাব। শেষ করব, আপনি বলছিলেন যে বিএনপি গুপ্ত সংগঠন। এই যে আমি আপনাকে বোঝায় বলি, উনি লাস্ট কথা যেটা বললেন ওটা দিয়ে আমি শুরু করি, যে বিচার মানি তালগাছ। আমার নির্বাচনে 1 বছর আগে নমিনি করে দিয়েছে সব, যে আমার যে একটা নির্দেশিত দল, এটা কোনো দল না, এটা একটা এটা স্বৈরাচার একটা, তাদের মধ্যে সব সময় কাজ করে। তারা যাকে বলবে, এখন যদি বলে এটা একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে মন্দ, এখন যদি বলে যে তুমি দাঁড়াও নাই তাহলে শেষ, তুমি দাঁড়াইছো, তারা নিজেরা কোনো ক্যান্ডিডেট হয় না, তাদেরকে ক্যান্ডিডেট করা হয় তাদের প্রয়োজনে। তো জামাত 1 বছর আগে কেন 10 বছর আগেও দিতে পারে, যে তুমি 10 বছর আবহমান কাল কাজ করতে থাকো, সেটা হলো জামাত। আবার কি বলছে, জুলাই সনদ না হলে আপনার নির্বাচন করা যাবে না। তারপরে কি আপনার নভেম্বরে আপনার গণভোট না হলে নির্বাচন করা যাবে না। নভেম্বর আপনার আছে কয়দিন, আর 4-5 দিনের মধ্যে নভেম্বর শুরু। আদৌ কি সম্ভব একটা মাসের মধ্যে এত বড় একটা নির্বাচন করে ফেলা, এবং এটার পরে আবার 2 মাস পরে আরেকটা নির্বাচন করে ফেলা? এটা কি ছেলের হাতের মোয়া, যে বাংলাদেশ কিছুই না, একটা সমানে নির্বাচনের উপরে চলতে থাকলো, তারা যা বললো সেটাই শোনার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকলো? দিস ইজ নট ফেয়ার, এটা ফেয়ার না। এবং এটাই হচ্ছে তাদের মূল মন্ত্র, কোনো কিছুই তারা ফেয়ারলি করতে পারে না, এটাই তাদের মূল মন্ত্র। জি, আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানেই। আপনাদের দুজনেইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনারা দেখলেন বিএনপি জামাতের বিরোধটা আসলে কোথায়। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।